Yo, sis, I don't think they're ready for this shit. জাঙ্কুক প্লিজ, আর পারবো না, ছেড়ে দাও আমাকে প্লিজ, আমি আর পারছি না জাঙ্কুক, প্লিজ আমাকে ছেড়ে দাও। কেন বেবি, তুমি না বাসর করতে চেয়েছিলে? তোমার বাসর করার অনেক শখ, তাই তো তোমার আমি সব শখগুলো পূরণ করে দিচ্ছি। তাই বলে এত হার্ড ভাবে? প্লিজ জাঙ্কুক, আমি আর পারবো না, প্লিজ ফরগিভ মি জাঙ্কুক। ওরে আমার জান, তুমি ভেবেছিলে তোমার জামাইটা অনেক বোকা। হ্যাঁ, আমি বোকা হতে পারি, কিন্তু এতটাও বোকা নেই যে আমার বউটাকে আমি খুশি দিতে পারবো না। সেটাই তো বুঝতে পারছি জাঙ্কুক, আই এম সরি, আমাকে এবার মাফ করে দাও। হ্যাঁ জান, মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আজ যা হয়েছে সেই ঘটনার জন্য পূর্ণ বৃত্তি আনা হয়। আমি চাই তুমি এই ঘরের আদর্শ বৌমা হয়ে ওঠো। কিন্তু জাঙ্কুক, কোনো কিন্তু নেই, আমি কোনো কিন্তু শুনতে চাই না। And don't disturb my work, baby. ওদের কাজে বাধা প্রদান না করে চলো দেখে আসি আজ কি ঘটনা ঘটেছিল। বাসর ঘরে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিল তে। আর সব বউরা যেভাবে স্বামীর জন্য অপেক্ষা করে লম্বা একটা ঘুমটা টেনে ঠিক ওইভাবেই বসেছিল তে। কিছুক্ষণ পর তে দরজা খোলার শব্দ পেল। দরজা খুলে কেউ ঘরে প্রবেশ করছে। লজ্জায় তে তার মুখটা সরিয়ে নিল। আর তখনই সে শুনতে পারলো, ভাবি কি করছো তুমি? কি জিমিনা, তুমি তুমি এখন এই সময় এখানে কি করছো? ভাবি, ভাবছি তুমি তো একা একা বসে আছো, তোমার তো বোর লাগবে, এইজন্য তোমার সাথে একটু কথা বলতে এলাম। হ্যাঁ সেটা না হয় বুঝলাম, বাট তোমার ভাইয়া কই? ভাইয়া? ভাইয়া তো দাদির ঘরে ঘুমোচ্ছে। মানে? মানে হচ্ছে আজ না কাল রাত্রি, আজ রাতে নাকি স্বামী স্ত্রী এক খাটে ঘুমোতে নেই, এই জন্য আমি আজ তোমার সাথে ঘুমোবো। কে বলেছে এই ধরনের কথা? আমি কইছি। ঘরে ঢুকতে ঢুকতেই দাদি শাশুড়ি বলে উঠলো কথাটা। দাদিমা আপনি বলেছেন? হ্যাঁ আমি কইছি, সালাম কালাম তো মুখে নাইগা, আজকালকার পোলা পাইন দাদি শাশুড়িকে একটু সালামও করে না। আসসালামু আলাইকুম দাদিমা। আজকালকার মাইয়া গুনায় তো ময় মুরব্বিরে সম্মানই করতে পারে না। আগেরকার মাইয়া গুনা বৌজিরা দেখতা পায়ের উপর অবুতাইয়া পইরা সালাম করতো, আর এখন তো সালামই দেয় না, কোন রকম কয় আসসালামু আলাইকুম, এইটা একটা সালাম হইলো? এই কথা শুনে বুঝতে পারলো তার দাদি শাশুড়ি আসলে কি চায়, তাই সে বিছানা থেকে নেমে তার দাদি শাশুড়িকে সালাম করতে গেল। থাক থাক, আমরা আবার জীব গোদেয়া পাও ধরে সালাম করাই না। এই কথা শুনে তে থেমে যেতে নিল। আর তখনই দাদি, থাকা আইসোস যখন একটু কই রই যা, এই কথা বলেই দাদি সোফায় গিয়ে বসে পড়লো আর পাগুলো তের সামনে উঁচু করে ধরলো। এই নে এলা সালাম কর। আডুর ব্যথার লেগে একটু চলতে ফিরতেও পারি না, কেউ যদি পাগুলো একটু টিপা দিত কত ভালোই না লাগতো। বেচারি তে কি আর করার, সালাম পর্ব শেষ করে দাদির পা টিপতে বসে গেল। আর সে মনে মনে ভাবছে, এই রাতটা নিয়ে আমার কতই স্বপ্ন ছিল, আমার সব স্বপ্নই ভেঙে দিল। যদি জানতাম এই পরিবার এইরকম, তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে বউ হয়ে আসতাম না। বেচারি তে যেখানে স্বামীর সাথে সে বাসর করার কথা ছিল, সেখানে তার ননদ পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর সে তো তার দাদি শাশুড়ি পা টিপতে টিপতে সোফার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে কারো মিষ্টি ডাকে তের ঘুম ভাঙলো। আর ঘুম ভাঙতে সে দেখতে পারলো একটা অর্ধবয়সী মহিলা তাকে ডেকে বলছে, গুড মর্নিং তে মামুনি, কেমন আছো তুমি এখন? গুড মর্নিং, ভালো আছি। সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কিভাবে মা, কোনোদিন তো আমাদের পরিচয় হয়নি। আমি হচ্ছে তোমার খোঁজফুক বরের মা, যাকে বলে তোমার শাশুড়ি আম্মা। ও সরি আন্টি, আমি আপনাকে চিনতে পারিনি, কাল রাতেই তো আমাদের পরিচয় হয়েছিল। ইটস ওকে মা, কোনো ব্যাপার না। যে এক হাত ঘুমটা পড়েছিলে তুমি, তার মধ্য থেকে কাউকে চেনার কথা না। হ্যাঁ ঠিক বলেছেন আন্টি, জানি কাল রাতে হয়তো একটু ঘুমোতে পারোনি, তবু একটু ফ্রেশ হয়ে নিচে এসো, সবার সাথে কথাবার্তা বলো, পরিচয় হওয়া, নাস্তা পানি করে পরে না হয় একটু ঘুমিও। না না আন্টি, ইটস ওকে, আপনি যান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসছি। ফ্রেশ হয়ে আসার পর দেখতে পেল কাবার্ডে তার জন্য কোনো কাপড় চোপড় রাখা ছিল না, তাই সে বাধ্য হয়ে জাঙ্কুকের একটা ট্রাউজার আর একটা বড় গেঞ্জি পরে নিল। তে নিচে যেতে নিচ্ছিল, আর ঠিক তখনই গেঞ্জি প্যান্ট ভিন্দনে মাইয়া মানুষ আমগো বাড়িতে, এই দেখাটা। হ্যালো জি হচ্ছু, আমি আপনার ভাতে যাব, মানে আমি তে।
সর্বনাশ, তুমি হেই মিয়া যেটা কালকে রাতে এক আধ ঘন্টা দিয়েছিল আর যেটা জাঙ্গে ভাগাই লইছে। হ্যাঁ চাচু, আমি জাঙ্কুকের বউ। কামটা করছো কি? তোমারে যদি আমার মা এমনে দেখে তাহলে এক সেকেন্ড তো তোমারে বাড়িতে রাখবো না। এক্ষুনি যাও, এই জামা কাপড় জলদি বদলে আসো। সরি চাচু, আসলে আমি তো আপনার ভাতিজাকে জোর করে পালিয়ে বিয়ে করার জন্য বাধ্য করেছি, তাই জামা কাপড় সাথে করে নিয়ে আনিনি। হ্যাঁ মাইয়া কয় কি? সারা বছর শুনলাম বেডারা নাকি মাইয়া গো জোর করে বিয়ে করে, আর তুমি আমার ভাতিজারে জোর করে বিয়ে করছো। আমরা কিন্তু ভালোই করছো, পারলে আমারও এরকম জোর করে কারোর সাথে বিয়ে দিয়া দিও। হ্যাঁ চাচু, আর চিন্তা করবেন না, আমি আপনাদের সবার জন্য এবার পাত্রী খোঁজার দায়িত্ব নিব, কারণ আমি যে এসে পড়েছি আপনাদের বাড়িতে ভালো হইব। তাহলে এখন আর আমাদের পাত্রী চাই করে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হইব না। আর তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি যাও জিমিনের থেকে এক সেট কাপড় চোপড় পরে নাও, আমি দেখি কি করা যায়। আচ্ছা চাচু বলে যখন এতে পা বাড়াতে নেবে তখনই সে জোরে একটা চিৎকার শুনতে পেল। জাঙ্কুকের মা, জাঙ্কুকের মা। জি আম্মা, জি ডাকলেন আমাকে? কই থাকস ফকুন্নি গরুওয়ালার মাইয়া? ঘরের ভিতরে এত কিছু হইতাছে তুই কি চোখে দেখছ না? কই আম্মা কি হয়েছে? আমি তো কিছু দেখতে পাইনি। তার ফুটে কইতে জানি একটা রাস্তা থেকে ফকিন্নির মাইয়া দইরা লইছে, আর হেই মাইয়া ঘরের ভিতরে প্যান্ট শার্ট পিন্দা আটতাছে। মা নিজে যাচ্ছে সব ডুবে গেল আমার। তখনই জিন পিছনের দিকে তাকালো আর দেখতে পেল তে অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে আছে, আর তার পরনে জাঙ্কুকের একটি ট্রাউজার আর একটি গেঞ্জি। জিনের শাশুড়ি আয়ুর চিৎকার চেঁচামেচিতে বাড়ির আর সবাই বাহিরে বেরিয়ে এলো আর দেখতে পেল তে সেখানে দাঁড়িয়ে আছে। কি হলো মা, তোমার আবার কি হলো? চিৎকার করছে যে? আরএমটি এই কথা বলতে শুনে আয়ু কান্না করে দিল। বাবা রে, আমার মনে হয় এর বাড়িতে আর কোনো দাম নাই গা। দেখ তোর পুত্রের বউ আর দেখ তোর বউ কি কীর্তি কাহিনী শুরু করছে। ওরা যা খুশি তা করতেছে, আমার বাড়ির মান ইজ্জত লইয়া ওরা খেলতেছে। আমি আর এনে থাকুম না, আমারে দিয়ে আমার ভাইয়ের বাড়ি। জিন কি শুনছি আর কি দেখছি আমি এসব? কাল রাতে করেছো সেটা কি হয়নি? তুমি আর তোমার ছেলে কি আমাদের মা ছেলেকে শান্তিতে থাকতে দেবে না? আরে আসলে তুমি একদম চুপ, কোনো কথা আমি শুনতে চাই না। আমি অফিস যাব, এক্ষুনি আমার সবকিছু রেডি করে দাও। আর তোমার ছেলের বউকে বলো এবারে মান সম্মান আর মর্যাদা যেন বজায় রাখে, নিজের অসভ্যতামিগুলো যেন আমাদের বাড়িতে না দেখায়। এই কথা বলেই আরএম সেইখান থেকে চলে গেল, আর তার পেছনে জিন। তে তো সেইখানে দাঁড়িয়ে তার চোখের পানি ঝরাচ্ছে, কারণ সে এতক্ষণ ধরে যেই বিষয়ের কথা শুনলো সেই বিষয়ে কোনো অন্যায় সে করেনি। থাক ভাবি, তুমি কান্না করো না। আসলে আমার দাদিটা একটু এরকমই, আর আমার বাবা এমনি জেদি হলে কি হবে, মনটা খুব ভালো। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কাপড় চোপড় দিচ্ছি। এর কান্না যেন থামতেই চাইছে না, কারণ তার শ্বশুর এবং দাদির শাশুড়ির কথা সে যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে জাঙ্কুকের জন্য। কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও জাঙ্কুক তার কাছে একবারের জন্য এলো না। সকাল গড়িয়ে সন্ধে নেমে এলো, তে আর একবারের জন্য জিমিনের ঘর থেকে বেরোয়নি। দুপুরের খাবারটা জিমিন তের জন্য ঘরে নিয়ে এসেছিল, আর তাকে নিজের হাতে খাইয়েও দিয়েছে। ভাবি সন্ধে হয়ে এসেছে, একটু ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নাও, মা পাঠিয়েছে। কেন? কিছু আত্মীয় স্বজন এসেছে তোমাকে দেখবে বলে। আমাকে? আমাকে কেন দেখবে? বিয়েটা যেভাবে হোক, তুমি তো এখন এই বাড়ির বউ, নতুন বউ। বউ বলে কথা, তাই সবে তোমাকে দেখতে এসেছে। ঠিক বলেছ, বউ বলে কথা, নতুন বউ। তা তোমার ভাইয়া কই? সে কি এখনো আসেনি? ভাইয়া? আর এই সন্ধ্যাবেলায়? যা বললে তুমি ভাবি, ভাইয়া তো সেই সকাল 7টায় বের হয় আর আস্তে আস্তে ঠিক রাত 12টা। আমার তো কোনোদিন ভাইয়ার সাথে দেখাই হয় না। যাও দেখা হয় তাও সপ্তাহে একদিন ছুটির দিনে, আর দেখা হলে আমাকে পড়াশোনার বিষয় জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করে আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ও তাই বলো? তার মানে কি সকালে যখন দাদির সাথে, মানে তখন কি তোমার ভাইয়া বাসায় ছিল না? না, তখন তো ভাইয়া বাসায় ছিল না, তখন তো বাজে 10টা 11টা, আর ভাইয়া তো সেই সকালে 7টায় চলে গেছে। যাওয়ার সময় আমাকে বলে গেছে যেন তোমার কিছু দরকার হলে আমি তোমাকে দিয়ে দিই, ভাইয়া আসার সময় তোমার জন্য শপিং করে নিয়ে আসবে। ও তাই বলো? আর আমি ভাবলাম হয়তো। কি ভেবেছো তুমি ভাবি? না কিছু না, মানে আমি তো শাড়ি পরতে পাই না, তুমি আমাকে শাড়িটা পরিয়ে দিবে? আমি তো পাই না ভাবি, আমি মাকে ডেকে দিচ্ছি, মাই তোমাকে শাড়ি পরিয়ে দিবে। জিন খুব সুন্দর করে দেখে শাড়ি পরিয়ে দিল, আর ছোট্ট করে একটা ঘোমটা পরিয়ে দিল, আর সাথে বলে দিল, দেখো বৌমা, তুমি তো এবারই নতুন বউ, তাই আমি চাই তুমি কিছুদিন শাড়ি পরো আর সুন্দর করে ঘোমটা দিয়ে থাকো, যতদিন নতুন থাকা অবস্থায়, আর পুরনো হয়ে গেলে সেই হিসাব আলাদা। আচ্ছা আম্মা। জিন থেকে খুব সুন্দর করে নিজের সাথে নিয়ে এলো, আর সেই দেখে বাড়ির সকল মুরব্বীরা তো হা করে তাকিয়ে রইল তের দিকে। কিরে রামুর মা, তোর নাতি এত সুন্দর মাইয়া কই থেকে আনলো? এত সুন্দর নাতি বউ তো তোরাও খুঁজে পাইতি না। সুন্দর না ছাই, সবকিছু আমাদের শাড়ি গহনার কামাল। শাড়ি গহনা?
কই শাড়ি গহনা, একটা গহনা তো ভোর গায়ে নেগা, ভোর কানেও তো এক জোড়া দুল নেগা, নাকেও তো একটা ফুল নেগা, তারপরেও কত সুন্দর লাগতেছে। আর পরনে যে শাড়িখানা, এইটা তো সে কবে তোর পুরনো শাড়ি, সেইটা না তোর পুত্রের বউরে দিছিলি, এই শাড়িখানাই তো দেখতেছি। তারপরেও তো দেখ কত সুন্দরী না লাগতেছে, সবকিছুই যেমন তেমন, বউখানা কিন্তু অনেক সুন্দর। হয়েছে হয়েছে, তোকে এত কথা কইতে কইনি, বউ দেখ আর চল্লা যা, সালামি দিয়া যায়। সালামি তো অবশ্যই দিমু, আগে বল তোর নাতি বউরে সালাম করতে, আর পরে সালামি খানা দিমু। এতক্ষণ তো বসে দাদি সব কথা শুনছিল, কিন্তু যেই দাদি তাদেরকে সালাম করার কথা বললো, তখনই তে রেগে গেল আর বলা শুরু করলো, কেন কেন আমি তাদের পা ধরে সালাম করব? তারা কি আমার আত্মীয় স্বজন? আর যত কিছুই হোক, পা ধরে সালাম করার তো কোনো নিয়ম নেই, আর আমি এমনি তো তাদের পা ধরে সালাম করব না। কি এত বড় সাবাস, কালকা এবারে বউ হইয়া আজকে আমার মুখের উপর কথা কইতাছে। ওই ফকির নির্মাইয়া, তোর সাবাসটা কত বড়, তুই আমার মুখের উপর দিয়ে কথা কইতাছস? মা, ও ছোট মানুষ, ও এই সব কিছুর বোঝে না, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি ওকে মাফ করে দিন। চুপ থাক তুই, আইছে মাপ চাইতে, ফকির নির করে চিকিংনি, কই থেকে একটা বস্তির মেয়ে ধরে নিয়ে এসে আমার নাতি। দাদি, মুখ সামলে কথা বলবেন। এই দাদিকে এই কথা বলার সাথে সাথে সেখানে এসে হাজির হলো জানকুক। এসব কি হচ্ছে তে? দাদির কাছে এক্ষুনি ক্ষমা চাও। না, আমি সরি বলবো না, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন সরি বলবো? আমি আর এই বাড়িতে থাকুম না, যে বাড়িতে মই মুরব্বিকে সম্মান দেয় না, সেই বাড়িতে আর থাইয়া লাভ নাই। আমার পুতে হোক, আজকেই আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো। কেউ কোথাও যাবে না দাদি, তে আমি তোমাকে বলেছি তুমি দাদির কাছে সরি বলো। আমিও তোমাকে বলছি জানকুক, আমি যদি ভুল বা অন্যায় করতাম, তাহলে আমি একবার নয় 100 বার ওনার কাছে মাফ চাইতাম। কিন্তু যে মহিলা ঘরের বউদেরকে সম্মান করে না, সেই মহিলার কাছে মাফ চাওয়ার বা সম্মান পাওয়ার সে উপযুক্ত না। বড়দের প্রতি, পরিবারের প্রতি অনেক ভালোবাসা, অনেক সম্মান দেখি আমি তোমাকে বিয়ে করেছিলাম জানকুক, কিন্তু পরিবারের মায়ে তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি দেখতেই পারছো না কোনটা ভুল আর কোনটা সঠিক। ইটস ওকে জানকুক, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার স্বামী সরি বলে মাথা নিচু করুক, আমি এটা কোনোদিনও চাই না। আমি এটা কিভাবে করতে পারলাম মা? আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা, কোনোদিনও না। আজকে যা হয়েছে আমি তো তোকে সবটাই বললাম জানকুক। মেয়েরা শ্বশুর বাড়ির সব যন্ত্রণায় সহ্য করে নিতে পারে যদি স্বামী তার পাশে থাকে, আর আমি চাই তুই সব সময় তোর পাশে থাক জানকুক, তোর বাবার মতন হয়ে যাস না। আমি জানি না মা তোমার আর বাবার মধ্যে কেমন সম্পর্ক, কিন্তু আমি কথা দিচ্ছি মা, আমি তোকে সারা জীবন ভালো রাখবো। ওর ভালো, ওর মন্দ, ওর সমস্ত সঠিক আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করব মা। ভাবি, এবার যাও না তুমি তোমার ঘরে, অনেকটাই তো রাত হলো, তুমি এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। জিমিন, আমি আজ রাতে তোমার সাথে ঘুমাবো, তোমার কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, আমার অসুবিধা আছে। রাত অনেক হয়েছে, এবার শোবে চলো। জিমিন, তোমার ভাইকে বলো এখান থেকে চলে যেতে, আমি কারোর সাথে কোথাও যেতে চাই না। একদম চুপ। জিমিন, তুই একটু ওই ঘরে যা তো, তোর ভাবির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। বেচারি জিমিন লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে চলে গেল। কি সমস্যা তোমার? মেয়েটাকে কেন এই ঘর থেকে পাঠালে তুমি? তাহলে তুমি কি চাও আমি মেয়েটার সামনে সবকিছু শুরু করে দিই? মানেটা কি জানকুক, তুমি কি বলতে চাও? মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি বেবি। শর্ত অনুযায়ী কাল আমাদের বিয়ে কাল রাত্রে ছিল, আর আজ আমাদের ওয়েডিং নাইট। তো তুমি কি চাও আজ আমাদের এমন একটা দিনে আমরা দুজন আলাদা থাকি? তুমি তো তখন আমাকে, আমি রিয়েলি সরি শোনা, আমার অনেক ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি তুমি হঠাৎ করে এরকম এইভাবে সরি বলো না জানকুক, সত্যি বলছি আমার মন থেকে অনেক কষ্ট হয়। তাহলে তুমি বলো, তুমি আমাকে মন থেকে মাফ করে দিয়েছো? হ্যাঁ জানকুক, করে দিয়েছি। ও মাই বেবি গার্ল, ইউ আর জাস্ট আ... জানকুক, কি করছো? ছাড়া বলছি প্লিজ। বেবি গার্ল, আমি আর নিজেকে সামলাতে পারছি না, প্লিজ ঘরে চলো, বাকিটা কন্টিনিউ করবো। ভালোবেসে তো কাঠঘর পুড়িয়ে তোমাকে বিয়ে করলাম আসর করার জন্যই তো। চলো দূরে কোথাও চলে যাই, একটা হানিমুন সুইট বুক করি, তারপর তুমি আর আমি। উফ, আমার বেবিটারও তো দেখছি না আসর করার জন্য খুব শখ জেগেছে। তোমার সব শখ আজ আমি পূরণ করে দেব, বাট হানিমুন সুইট বুক করার জন্য এত সময় আমার হাতে নেই। আমার তো তোমাকে এক্ষুনি চাই, রাইট না? আমার আনরোমান্টিক বোকাবর, দেখা যাবে তুমিও কতটা পারো। আনরোমান্টিক বোকাবর, তাই না?
তুমিও দেখবে আজ যদি তোমাকে মাপ না চাইছি তাহলে আমার নামও জঙ্কুক নয়। দেখা যাবে তুমিও কতটা পারো। চালাক বউ তে তার বোকা হাজবেন্ডটাকে খেপিয়ে দিয়েছে। এইবার সে বুঝতে পারবে কত ধানে কত চাল। আর তার ডেমো তো তোমরা একটু দেখতেই পারলে প্রথমে। আসসালামু আলাইকুম বাবা। মম গুড মর্নিং। চাচ্চু গুড মর্নিং। শুভ সকাল বাইস্তা বউ। গুড মর্নিং মা, এখানে বসো, নাস্তা করো। ওয়ালাইকুম। তাজিল, তোমার ছেলে কোথায়? বাড়ির রুলস রেগুলেশন কি সব ভুলে গেছে নাকি? না বাবা, কোনো রুলস রেগুলেশন ভুলিনি। আসসালামু আলাইকুম। মম গুড মর্নিং। চাচ্চু গুড মর্নিং। আহো বাতিজা আহো, তোমার জন্য তো অপেক্ষা করতেছিলাম। তা চাচ্চু, মেয়ে পছন্দ হয়েছে তো? এইবার বিয়েটা করবে তো তুমি? আর মাইয়া পছন্দ, একখান পছন্দ হইলে আরেকখান পছন্দ হয় না। মনে হয় আমার সারা জীবন সিঙ্গেল হয়ে মরতে হইব। চিন্তা করো না চাচু, শীঘ্রই তোমাদের বৌমা আর আমি মিলে তোমার জন্য পাত্রী খোঁজার ব্যবস্থা করছি। জঙ্কুক, এসব ফালতু জিনিস ছেড়ে কাজে মন দাও। তোমাকে আমি কতদিন বলেছি কিম কোম্পানির শেয়ার বের হবে, তুমি সেই দিকে একটু নজর দাও না। তুমি তো কি করলে, কোথা থেকে এক মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসলে। এই রকম করতে থাকলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। বাবা, আমি তো আসলে কিম। জঙ্কুক, তুমি চুপ করো, আমি বলছি। কিম কোম্পানি এবছর 20% স্টক আউট করবে, যার মধ্যে 10% গ্রাহকদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। তো আমার মনে হয় এই বছর আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে আপনার কোম্পানির জন্য ভালো হয়। মাইয়া মানুষ হয়ে তুমি এত কিছু জানো? জিন, আর আমি চিৎকার শুনে জিন, আয়ু, জিমিন সবাই সেখানে দৌড়ে এলো। কিরে ফকিনীর মাইয়া, গড্ডার বিদ্যা সহল সহল কি শুরু করছস? একটা দিনকে আমার ফুটকারে শান্তি মতো নাস্তাটা করতে দিবি না? দাদি, মাকে বকবেন না। আসলে আমি ঘরের মেয়ে বউদের কাছ থেকে যদি ব্যবসা শিখতে হয় তাহলে আর বাহিরে গিয়ে কি লাভ? চুরি শাড়ি পরে ঘরেই বসে থাকো। ভাইয়া, আমি তো আসলে। চুপ করো অপদার্থ কোথাকার। জিন, তুমি তোমার ছেলের বউকে বুঝিয়ে দিও এই ঘরের মেয়েরা শুধু মর্যাদা পালন করে, দায়িত্ব নয়। বাবা, মাকে বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি। আই এম সরি, নেক্সট টাইম আর এমন হবে না। জঙ্কুক বুকে একরাশ কষ্ট চাপা দিয়ে সেইখানেই দাঁড়িয়ে রইল। কি বা বলার আছে তার? তার বাবা তার স্ত্রীকে শাসন করছে, আর সেইখানে যদি সে কিছু বলতে যায় তাহলে পরিবারের সবাই বলবে সে বউয়ের পক্ষ নিচ্ছে। তাই সে কিছু না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। সকালকার জন্য আই এম রিয়েলি ভেরি সরি সোনা। যখন তোমার আমাকে দরকার ছিল তখনই আমি তোমার পাশে থাকতে পারিনি। আর এখানে সরি বলার কি হলো? তোমার মা বাবা মানে আমার মা বাবা, ওনারা না হয় আমাকে একটু বকা দিয়ে ডিসিপ্লিন শিখিয়ে দিল, কিন্তু হ্যাঁ, তোমার বাবাটা না অনেক আনরোমান্টিক। জানি না শাশুড়ি মাটা ওনার সাথে কিভাবে থাকে, ওনাকে একটু রোমান্টিক বানাতে হবে। আর তোমার দাদি, ওনার জন্য তো আমি একটু পানিশমেন্টের ব্যবস্থা করছি। ও তাই নাকি? দাদিকে পানিশমেন্ট দিতে চাও আর আমার বাবাকে রোমান্টিকতা শিখাতে চাও? আগে তুমি নিজে তো রোমান্টিকতা শিখো। আমি পারি। কতটা কি পারো আমাকে একটু দেখাও আজকে। লুস্তা ভিডিওটা দিমু একদম গোটা চোখের মধ্যে। কেমনে রোমান্টিক ভিডিও ধরনের লেগে চাইয়া রইছে। মাগো, মইরা গেলাম। কি হয়েছে মা, আপনি কি ঠিক আছেন? হায় রে, আমি ওগুলোকে কেমনে কইতাম যে না আমার ওই হানে সব খাও যাইতে সিরা যাইতেছে গা। কি হলো দাদিমা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? আমার আবার কি সমস্যা হইব? আমি একদম ঠিক আছি। তোর আমার গইতেনে বারো আর হন যাওনের আগে আমার পাউডারের কইটাটা একটু দিয়া যাইস। হ্যাঁ দাদি, কুলিং পাউডার ঘষে একটু নিজেকে ঠান্ডা করো, সাথে একটু বরফও ঘষে নিও, যাতে উপর নিচ সবই ঠান্ডা হয়ে যায়। বুঝলাম না, মা হঠাৎ করে এমন করছে কেন? ওনার আবার কি হলো? আমারও তো একই কথা, দাদির আবার হঠাৎ কি হলো? বেশি কিছু না মা, শুধু বুড়ির ওয়াশরুমের পানিতে একটু বিচুটি পাতার রস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তে কি বললি তুই? হায় ভাবি, তুমি কি করছো এগুলা? বুড়ি যদি জানতে পারে। হ্যাঁ তে, তুই এই কাজটা কিভাবে করলি তোর দাদির সাথে? আরে মা, সামান্য একটু দিয়েছি, কিচ্ছু হবে না। একটু ঘষা মাজা করুক, সব ঠিক হয়ে যাবে। আজ তোর কাণ্ড দেখে সত্যি আমার হাসি পাচ্ছে। ঠিকই বলেছো মা, এতদিন পর বুড়ির সাথে একেবারে উচিত কাজটা হয়েছে। ये तो सिर्फ शुरुआत है, आगे आगे देखो होता है क्या। শ্বশুরের ডিসিপ্লিন আর রাগী দাদির কথা শোনানোর বাদে তের লাইফটা খুব ভালোভাবে কাটছিল। শাশুড়ি, ননদ, চাচা, শ্বশুর সবাই তের সাথে খুব ভালো ব্যবহার করতো। এমনকি তার আনরোমান্টিক বরটা এখন অনেকটাই রোমান্টিক হয়ে গেছে। কিন্তু কথা আছে না, মেয়েদের কপালে বেশি দিন সুখ স্থায়ী হয় না, ঠিক তেমনটাই হলো। তে কনসিভ করেছিল, কিন্তু হঠাৎ করে সে বাথরুমে পড়ে যাওয়াতে তার মিসক্যারেজ হয়ে গেল। আর ডক্টর তাকে জানালো সে আর কোনোদিন মা নাও হতে পারে। মা, আমার সাথে কেন এমন হলো তুমি বলতে পারো? চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। তো একটু শক্ত থাক, তাহলে একেবারে ভেঙে পড়বে।
হ্যাঁ ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম ঠিক হইব, এই বাচ্চা না হওয়া মাইয়া মানুষ কেড়ে রাখি ঘরের ভিতরে। আমার নাতিরে তো আমি আবার বিয়া করামু। আম্মা, দয়া করে একটু চুপ করবেন? সবসময় আপনার এই ধরনের কথা ভালো লাগে না। তুই চুপ কর, গরুওয়ালার মাইয়া। দেখ সুতরামু, তোর বউ আমার সাথে কেমনে কথা কয়। তোমরা প্লিজ একটু চুপ করবে? আমি জানি জানকুক, আমি সব সময় তোমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখি, কিন্তু আমি এটা ভুলে যাই তোমরা বড় হয়েছো। তুমি এখন একজন সন্তানের বাবা হতে চলেছিলে, কিন্তু ভাগ্যক্রমে সেই সন্তানটা আর দুনিয়াতে আসতে পারলো না। আর এই সন্তানটা আমারই বংশের প্রদীপ ছিল, আমারই বংশের বাতি। তাই যতটা কষ্ট তোমাদের হচ্ছে, আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। কিন্তু আমি আমার কষ্টগুলো কখনো প্রকাশ করতে পারি না, কারণ আমি যে পুরুষ মানুষ। কিন্তু আজ আমি আমার সবটা ভুলে আমার পরিবারের পাশে থাকতে চাই। আমার পরিবারকে আমি একটু জড়িয়ে ধরতে চাই। আসলে আমাদের সকলের জীবনেই এমনই হয়, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একসাথে থাকার নামই হচ্ছে পরিবার। আজ জিমিনের বিয়ে। পরিবারের সম্মতি অনুযায়ী সুগার সাথে জিমিনের বিয়েটা সম্পূর্ণ হলো। জিমিনও ভীষণ খুশি, কারণ জাংকুকের বন্ধু সুগাকে সে আগে থেকেই চিনত, আর মনে মনে সে পছন্দও করত। আর সেই কথাটাই সে তেকে জানিয়েছিল, আর তে বলে দিয়েছিল জাংকুককে, আর বাকিটা যা করা সেটা জাংকুকই করেছিল। বিয়ে বাড়ি, খুশির মহল, সবাই ভীষণ ব্যস্ত। অন্যদিকে আরএম গেস্টদেরকে সামলাচ্ছে। মিস্টার এন্ড মিসেস কিম, আপনারা এসেছেন, সত্যি আমি অনেক খুশি হয়েছি। আসতে তো হবেই, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা। মেয়ে না হয় একটা ভুল করিয়ে ফেলেছে, আমরা না হয় ক্ষমা করেই দিলাম। আমি যা করেছি একবার ঠিক করেছি ড্যাডি, ভুল তো তুমি করছো। তোমার কি মনে হয় আমার অফিসের একজন সাধারণ স্টাফকে তুমি পালিয়ে বিয়ে করেছো? এই কাজটাকে তুমি ঠিক করা বলছো? হ্যাঁ, ঠিক করেছি, কারণ আমি তোমার দ্বিতীয় বউয়ের ভাইয়ের ছেলেকে বিয়ে করতে চাইনি। আমি চেয়েছি একটা ভালো মানুষ, একটা ভালো পরিবার, যারা কিনা আমাকে ভালোবাসা দিয়ে সুখী রাখার চেষ্টা করবে, তোমার মতো টাকা দিয়ে নয়। তুমি কি আমাকে বাড়ি ডেকে নিয়ে এসেছো অপমান করার জন্য? না বাবা, আমি তো তোমারই মেয়ে, তুমি যেমন মুখে যা আসে তাই বলে ফেলো, আমার যখন মনে যা চায় আমি তাই করে ফেলি। বেবি, কোথায় তুমি? কি করছো বলো তো? ও শ্বশুর আব্বা যে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ও সরি স্যার। থাক, স্যারটার বলার দরকার নেই, মেয়ে যখন বিয়ে করেছো শ্বশুর আব্বাই বলো। অবশ্যই শ্বশুর আব্বা, আপনার একমাত্র মেয়ের জামাই বলে কথা, তার নাতি দেখবেন না? অবশ্যই, নাতির জন্যই তো এলাম, আমার বংশের পরবর্তী উত্তরাধিকার দেখতে হবে না? আচ্ছা, আমি দেখছি। বেবি, বিকুক কোথায়? আর বলো না, বিকুক তো দাদির কাছে, সারাদিন দাদি তার কাছে রেখে দেয়, আমার কাছে তো দিতেই চায় না। মা, বিকুককে দাও ওর নানার কাছে। দেওয়া দিয়ে কি দরকার আছে, এইখান থেকেই দেখা লোক, আমি ওরে কার কাছে দিব না। আম্মা দেন না একটু, ওর নানা নানু এসেছে, ওদের একটু কোলে নিতে দিন। দেখো বৌমা, এত বছর যখন মাইয়ার আদর ছিল না, এখন আর নাতির আদর দেখায় লাভ নেই। যাও, বাবু এখন ঘুমাইবো। দেখো না নামজন, এরকম করলে কেমন হয়? আমাদের কাছে তো দিতে চায় না, ওর মার কাছেও দিতে চায় না, শুধুমাত্র খাইয়ে আবার নিয়ে চলে যায়। বেবি, তুমি কি এইটা খেয়াল করেছো? মা এখন কত সুন্দর তোমাকে বৌমা বলে ডাকে। এই সবটাই হচ্ছে ভিকুকের জন্য। ভিকুক যেদিন জন্ম নিয়েছিল সেই দিনে বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তাই মা মনে করে ভিকুকই বাবা হয়ে ফিরে এসেছে, তাই ওকে নিয়ে পড়ে থাকতে দাও। ছাড়ুন না মা, বাবা চলে গেছে, আমি তো 2 দিন পর অফিসে জয়েন হব, সেইখানে না হয় ওকে নিয়ে যাব, সেখান থেকে দেখে নেবে। অফিস জয়েন হবে মানে? কিসের অফিস জয়েন হবে তুমি? বাবার বয়স হয়েছে, উনি আর আগের মতো কিম কোম্পানির দায়িত্ব নিতে পারছে না, তাই আমাকে আর জাঙ্কুকে অফিসের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছে। এই জন্যই তো বলি, ভাতিজা বউ আমার অফিসের হিসাব এত কেমনে বুঝে? চাচ্চু, কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। হ্যাঁ তে, সেই দিন তুমি যদি বাধা না দিতে, তাহলে আমি ব্যাংক থেকে অনেক টাকা তুলে সেখানে ইনভেস্ট করে দিতাম। থ্যাংক ইউ সো মাচ তে। আমাকে না শ্বশুর আব্বা, আমি তো আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আপনার এই আনরোমান্টিক ভাবটা ছেড়ে আমার শাশুড়ি আম্মার সাথে একটু রোমান্টিক হয়েছেন। আরে তে, তুমি তো আমাকে শিখিয়েছো ঘরের মেয়ে বউদের সিদ্ধান্ত অতটাই জরুরি যতটা আমাদের, আর তাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে হয়। জাঙ্কুকের বাবা, বাচ্চাদের সামনে কি নির্লজ্জের মতো শুরু করে দিয়েছো? আরে জাঙ্কুকের মা, আমি তো আমার বউটাকেই ভালোবাসলাম, অন্যকে তো আর ভালোবাসতে যাইনি। আই মোর আল্লাহ, আমার ভাই ভাবি ওদি এই বয়সে প্রেম করতেছে, আর আমি কি সারা বছর সিঙ্গেলই থাকবো? আমার কপালে কি বুঝ উঠবো না? এই বিড়িরা, তোমাকে নামগুলা কমেন্টে দিয়া যাও, আমি কিন্তু সেখান থেকে পয়রা পয়রা তোমাদের সাথে প্রেম করবো। চাচু, আপনার আর প্রেম করতে হবে না, জিমিনের বিদায় হয়ে গেছে, আপনি এবার বিয়ে বাড়ির বাকি কাজটুকু সামলান। বেবি, জাঙ্কুক, তোমার আবার কি হলো? ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আহারে আমার বাচ্চাটা, সারাদিন কত কাজ করতে হয়, শ্বশুরের কথা মতো একেবারে আদর্শ বউ হয়ে উঠেছে। কি
কি আর করার বলো, ভালো বউ হতে হলে খাটে মাঠে দুইখানেই ভালো করে কাজ করতে হয়। ছাড়ো তো, আমার বাবুকে খাওয়াতে যেতে হবে। আরে বেবি, বাবুকে তো খাওয়াবে, আগে বাবুর পাককে তো খাও। জাঙ্কু, কি করছো তুমি বলো তো? বলছিলাম, ডাক্তার তো বলছিল তোমার নাকি মা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু ডাক্তার তো জানে না আমার যে বাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর ডাক্তারের ধারণাকে আবারও ভুল প্রমাণ করে চলো আমরা সেকেন্ড বেবি করে ফেলি। কি বলো বেবি? জাঙ্কু, ডোন্ট কল মি জাঙ্কু, কল মি ড্যাডি। ড্যাডি ওয়ান্স মোর। নীলদাজের মতো তাকিয়ে না থেকে হবি ওয়াটার দিয়ে চোখ দুটো ধুয়ে এসো। আর শোনো, লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।